করে তুলতে, এরপর চেক করে বলল এবার ভেতরে যেতে পারেন। রাজ গেটের ভেতরে ঢুকে হাঁটতে হাঁটতে বাড়িটায় চোখ বুলাতে লাগলো। একপাশে কিছু লোক গাড়িগুলো মুছতে ব্যস্ত, অন্য পাশে আরেকজন লোক গাছগুলোতে স্প্রে করছে। চারপাশে তাকিয়ে ভেতরে গেল রাজ। ভেতরে গেলে একজন লোক তাকে পড়ার রুম দেখিয়ে দিলে রাজ ওখানে গিয়ে দেখে আরোহী আগে থেকেই বই খাতা নিয়ে বসে আছে। রাজকে দেখে উঠে দাঁড়ালো সে, রাজকে বসতে বলে পরে নিজেও বসলো। শুরুটা কিভাবে করবে ভেবে পাচ্ছিল না রাজ। আরোহী তার দিকে চেয়ে বলল, নার্ভাস হবেন না স্যার, আর কিছু কথা বলি আপনাকে, কিছু মনে করবেন না। এর আগেও কয়েকটা টিচার চেঞ্জ করেছে শুধু এই কারণেই। তারা এসে পড়ানোর সাথে কেমন নার্ভাস হয়ে থাকতো, আমি পড়া সম্পর্কে কিচ্ছু জিজ্ঞেস করলেও ভূত দেখার মতো ভয়ে চমকে উঠতো হঠাৎ। এসবের মাঝে কি পড়া যায় বলুন? তাই আপনাকে বলছি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করবেন, নার্ভাস হওয়ার প্রয়োজন নেই। আপনি টিচার, আমি স্টুডেন্ট। রাজ এবার কিছু জড়তা কাটিয়ে বলল, আচ্ছা। আরোহী আবার বলল, আরেকটা কথা স্যার, আপনার ড্রেস আপ চেঞ্জ করতে হবে। এমন হাবা মানুষ আমার একদম পছন্দ না, স্মার্ট হয়ে চলবেন। আমি মাম্মিকে বলে আপনার বেতনের অর্ধেক অ্যাডভান্স নিয়ে দিব, নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিবেন। প্রতি উত্তরে রাজ কিছু না বলে বলল, পড়ায় যাই। আরোহী বলল, জি আচ্ছা। ড্রাইভার নেমে এসে গাড়ি দরজা খুললে একটা মেয়ে নেমে এলো গাড়ি থেকে। কাঁধে ব্যাগ নিয়ে চারদিকে তাকিয়ে গেটের দিকে পা বাড়ালো। মেয়েটার নাম অরিন, অনেকটাই রূপবতী ও দেমাগী মেয়ে সে। বলতে গেলে পা যেন মাটিতে পড়তেই চায় না তার। রাত চুপচাপ একপাশে বসেছিল, তার জন্য আজ প্রথম দিন। সিনিয়র ব্যাচের কয়েকটা ছেলে তাকে ডাক দিয়ে হাতে একটা কাগজ দিয়ে বলল, ওই যে মাত্র গাড়ি থেকে নামলো, তাকে গিয়ে এটা দিয়ে আসবি। আর নাম বলার প্রয়োজন নেই, ভেতরেই লেখা আছে সব। রাজ তার দিকে চেয়ে বলল, আমাকে কেন বলছেন? আশেপাশে তো অনেক ছেলে আছে। পাশ থেকে একটা ছেলে থাপ্পড় দিবে এমন ভাব নিয়ে বলল, ভাই বলেছে তাই দিয়ে আসবি চুপচাপ। রাজ আর কথা বাড়ালো না, কাগজটা চুপচাপ হাতে নিয়ে মেয়েটার দিকে এগোতে থাকে। আর ছেলেগুলো দূর থেকে চুপচাপ চেয়ে একটু একটু হাসছে। রাজ গিয়ে অরিনের সামনে দাঁড়িয়ে কাগজটা এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। অরিন কাগজটা নিয়ে চুপচাপ ছিঁড়ে রাজের মুখের দিকে ছুঁড়ে মারে। রাজ বলতে যাবে এটা আমার না, তার আগেই ওই ছেলেগুলো এসে রাজের কলার ধরে চেপে ধরে বলল, সাহস কত তোর, ভার্সিটির মাঠে দাঁড়িয়ে সুন্দরী মেয়েদের বিরক্ত করিস? অরিনের দিকে চেয়ে বলে, আপু তোমাকে উল্টাপাল্টা কিছু বলেছে সে? কোনো সমস্যা করেছে? কিছু বললে আমাকে বলতে পারো, ওর এমন অবস্থা করব জীবনে আর মেয়েদের দিকে চোখ তুলে তাকানো সাহস করবে না। বলেই এতগুলো স্টুডেন্টের সামনে রাজের গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দেয় ছেলেটা। আর অরিনের দিকে চেয়ে বলল, আজ থেকে তোমাকে কেউ কিছু বললে সোজা আমাকে বলবে, কেমন আপু? যাও তুমি, এটাকে আমি দেখছি। অরিন কিছু না বলে ছেলেটার দিকে এক পলক তাকিয়ে হাঁটা ধরলো। রাজ ছেলেটাকে বলল, ভাই আপনি তো দিয়েছিলেন চিঠিটা। বলতেই আবারও ঠাস ঠাস চড় পড়লো রাজের গালে। তারপর বলে, এটা আমরা জানি আর তুই জানিস, কিন্তু আর কেউ যেন না জানে। জানলে এই মাঠের মাঝে জীবিত পুঁতে দিব তোকে। আর শোন, আজ থেকে প্রায় এই মেয়েটাকে ডিস্টার্ব করবি তুই, আর প্রতিবারই আমি গিয়ে তোকে হালকা পাতলা দুই একটা চড় দিয়ে ছাড়িয়ে দিব, বিনিময়ে টাকা পাবি তুই। তখনই রুশান এসে ছেলেটাকে ধাক্কা দিয়ে রাজকে ছাড়িয়ে নেয়। আর ছেলেটার দিকে চেয়ে বলে, আমার ফ্রেন্ড হয় রাজ, সো যাকে তাকে র্যাগিং করার মতো দুঃসাহস দেখাবে না। তার মাঝেই সেখানে উপস্থিত হলো তুষার। রুশান, রাজ, তুষার, নিলয়, নিবিড়, এরা পাঁচজন মিলে থাকে একই সাথে। এর মাঝে তুষার ছেলেটা একটু রগস্টা স্বভাবের, পারুক আর না পারুক, তবে সাহসিকতার দিক দিয়ে অনেক এগিয়ে এসে। তাই গলা উঁচিয়ে এগিয়ে এসে বলে, এই সমস্যা কি হয়েছে এখানে? রুশান তাকে এক হাত থামিয়ে দিয়ে বলে, তুষার থাম, সব জায়গায় রাগ দেখানো ঠিক না, আমি দেখছি। রুশান এবার ছেলেটার দিকে চেয়ে বলল, আজ থেকে রাজকে র্যাগিং করার চেষ্টা করবে না। বলেই রাজ ও বাকিদের নিয়ে চলে গেল রুশান। রাজের গাল দুটি লাল হয়ে আছে, তাই এক হাত গালে রেখে নিশ্চুপ হাঁটছে সে। বিকেলে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছিল রুশান। ছাদের একপাশে দুই হাতে ভর করে দাঁড়ালো সে, মাথায় চিন্তার ভারটা যেন সরছেই না। যে মিশন নিয়ে মাঠে নেমেছে তার কুলকিনারাও খুঁজে পাচ্ছে না সে। জানে এটা খুব কঠিন খেলা, হয়তো পরিণতি মৃত্যুও হতে পারে। তবুও জেনে শুনেই নিজেকে মাঠে নামালো সে, কারণ বাবাকে আর দাদিকে কথা দিয়েছে সে, আজ না হয় কাল নির্জনকে তাদের পায়ের কাছে এনে ফেলবে সে। প্রয়োজনে মৃত্যুকেও মেনে নিবে, তবুও পিছপা হাঁটবে না। বদলা নিয়েই সেদিন সে প্রাণ ভরে নিঃশ্বাস নিবে। পকেটে থাকা ফোনটা বেজে উঠতেই বের করে দেখে রিমার ফোন। মহারানী আজ মনে হয় দারুণ মুডে আছে। রিসিভ করতেই ওপাশ থেকে রিমা বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। রুশান একটু ভ্রু কুচকে বলে, কেন? রিমা বলে, এই যে আপনি বেঁচে আছেন তাই শুক্রিয়া আদায় করছি। রুশান এবার কপাল কুচকে বলল, কিসব আবল তাবল বকছিস, আমি মরতে যাব কেন? রিমা এবার একটু রেগে বলল, তাহলে ফোন দেননি কেন এই 2 দিন? আমি তো ভাবছিলাম ইন্নানিল্লাহ হয়ে গেছেন। বলেই খিলখিল করে হেসে দিল রিমা। রুশান এবার রেগে বলল, কানের নিচে খাবি একটা। রিমা এবার হাসি থামিয়ে বলে, আচ্ছা বাদ দেন, কি করছিলেন যে একবারও ফোন দিয়েও আমার খোঁজ নেওয়ার সময়টা পাননি আপনি? রুশান বলল, খুব চাপে আছি রে, তাই সময় পাচ্ছি না। আমার টিয়া পাখিটা রাগ করিস না প্লিজ। ওদিকে রাজের পাশে বসে আছে নিবিড়। রাজের কাঁধে হাত রেখে বলে, কলেজে কোনো ঝামেলা জড়িও না, ওরা খুব ডেঞ্জারাস। আজ ঝামেলা করছো, কাল দেখবে যে গুম হয়ে গেছো। ওরা এমনই, তাই এসবের থেকে দূরে থাকাই ভালো। রাজ কিছু না বলে চুপ করেই রইল। নিবিড় তার কাঁধে হাত রেখে বলে, চা খাবে? দাঁড়াও নিয়ে আসছি। চা খেতে খেতে আড্ডা দিব। বলেই চা বানাতে নিচে ফরিদ আন্টির কাছে চলে গেল নিবিড়।
রাজ বসে আছে চুপচাপ। পাশে রেখে যাওয়া নিবিড়ের ফোনটা বেজে উঠতেই ওদিকে তাকায় রাজ। দেখে ফোনের স্ক্রিনে ভেসে উঠল বাবু 7। বাবু 7-এর মানে বুঝতে রাজ কিছুক্ষণ ভাবলো, কিন্তু উত্তরটা পেয়ে গেল যখন কিছুক্ষণ পর আরেকটা নাম্বার থেকে ফোন এলো যে বাবু 3। রাজের অবাক হওয়া মুখ এবার হেসে উঠে। নিবিড়ের কয়টা বাবু? রাত 10টা অবধি আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল রাজের সাথে ভার্সিটিতে ঝামেলা করা সেই ছেলেগুলো, যাদেরকে এক নামে ভার্সিটির সবাই চিনে। নাহিদ ভাই, এই ভাই, সেই ভাই। অরিনের কাছে হিরো সাজতে গিয়ে রাজকে চড় থাপ্পড় মেরেছিল তারা। বাইকে করে বাড়ি ফিরছিল নাহিদ ও তার বন্ধু। বাকিরা হয়তো আগেই চলে গেছে বাড়িতে। নাহিদ বাইক নিয়ে কিছুটা গেলেও মাঝ রাস্তায় থেমে গেল বাইক, কারণ সামনেই ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। অন্ধকারে বাইকের আলোয় ভালো করে তাকিয়ে দেখে একটা ছেলে রুমাল দিয়ে মুখ পেঁচিয়ে রেখে সামনে দাঁড়িয়ে আছে, একটা হকি স্টিক হাতে নিয়ে। অন্ধকারে মুখটা বেঁধে রাখায় চেহারাটা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন ভৌতুরে পরিবেশে একটা ছায়ামূর্তি হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে। আসসালামু আলাইকুম। একটা রচনা যেমন করে সূচনা দিয়ে শুরু হয়, পরে উপসংহার দিয়ে শেষ হয়, গল্পটাও তেমনই। এই একটা গল্পের মাঝেই থাকবে অনেকগুলো গল্প। তাই আগেই বলে রাখছি, যারাই আমার ভিডিওগুলো দেখছেন, গল্পটা পুরো ধৈর্য নিয়ে দেখতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।